ঠাস করে গালের মধ্যে থাপ্পড়টা খাওয়ার সাথে সাথে গালে হাত দিয়ে সামনে তাকাতেই দেখি আমার সামনে রণ দাঁড়িয়ে। বিয়ের কোণে সেজে বসে আছি আমি স্টেজে, আর সেই মুহূর্তে এমন একটা ঘটনা কল্পনা করা যায়? কল্পনা না করা গেলেও বাস্তবে যে হয়ে গেছে। রণ আর আমি দুজন দুজনকে পাগলের মতন ভালোবাসি। পাগলের মতো এই জন্যই বললাম যে আমার মনে হতো ওকে না পেলে আমি মনে হয় পাগল হয়ে যাব, আর ও নিজেও নাকি সেই রকমই ফিল করতো। দুজন দুজনকে ছাড়া কিচ্ছু বুঝতাম না আমরা। সেম এজের রিলেশন ছিল আমাদের। রণ আমার থেকে 1 মাসের বড়, আর আমি ওর থেকে 1 মাসের ছোট। আমি ওর থেকে 1 মাসের ছোট হলেও ওকে দেখতেই লাগে আমার থেকে ছোট, আর আমাকে লাগে ওর থেকে বড়। আমি ওকে সব সময় প্রশ্ন করতাম, ও বলো না আমাদের মানাবে তো? ও উত্তর দিত, আরে এত চিন্তা করো কেন, বিয়ের পর তো আর তোমার প্যারা থাকবে না, তখন না হয় খেয়ে দিয়ে আমিও তোমার মতন গোলুমলু হয়ে যাব। কি আমি প্যারা দিই? না না, ভালোবাসা দাও, প্যারা তো আমি দিই। সারাটা দিন আমাদের ঝগড়া লেগে থাকতো। 10 মিনিট কথা বললে 6 মিনিট হতো ঝগড়া, আর 4 মিনিট হতো নর্মালি কথা। বান্ধবীরা সবাই বলতো এই সম্পর্কটা বেশি দিন টিকবে না, দেখিস সেম এজের রিলেশনগুলো টেকে না, এইসব সম্পর্কে ভালোবাসা থাকে না, যা থাকে সেটা হচ্ছে আবেগ, আর আবেগ কেটে যাওয়ার সাথে সাথে সব ভূত পালাবে। কিন্তু আমরা জানতাম আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। আর আবেগ আছে ঠিকই আমাদের মাঝে, তবে আবেগের থেকে ভালোবাসাটা যথেষ্ট বেশি আছে। আমি জানতাম ও আমাকে খুব ভালোবাসে, আর খুব বিশ্বাসও করতাম আমি ওকে। কিন্তু সমস্যা হলো ও কোনো মেয়ের সাথে কথা বলবে এটা আমি মানতে পারতাম না, হোক সেটা ফ্রেন্ড বা অন্য কেউ। ফেসবুকেও সব সময় পিক আপলোড করতো, আর সেই পিকে ঝাঁপিয়ে পড়তো মেয়েরা লাভ রিয়াক্ট দিতে, যা আমার একদম ভালো লাগতো না। কোনো মেয়ের কমেন্ট পর্যন্ত আমি সহ্য করতে পারতাম না ওর পিকে। মেয়েরা কমেন্ট করলে বা লাভ রিয়াক্ট দিলেও আমি রেগে গিয়ে ওকে নক দিয়ে গালি দিতাম, আর বলতাম, ওই মেয়ে তোর কে হয় হ্যাঁ? ও কেন লাভ রিয়াক্ট দিল তোর পিকে? কেন কমেন্ট করলো? কেন বললো সুন্দর? তুই এখনই ওই মেয়েকে ব্লক করবি। আর আমি যেন কোনো দিন আর না দেখি ওই মেয়ে তোকে আর কমেন্ট করে বা তোর পিকে লাভ রিয়াক্ট দেয়। আমার মাথায় আগুন ধরে যেত। মেয়েদের যখন দেখতাম ওর আশেপাশে, রনকে আমি কয়েকবার নিষেধ করেছি, তুমি পিক আপলোড করবে না, তুমি স্টোরিতে কোনো পিক দেবে না। আমার মনে ভয় হতো, কমেন্ট তো দেখি তবুও আমি, স্টোরিতে পিক আপলোড দিলে ওখানে মেয়েরা রিপ্লাই করলে মেসেজ দিলে তা তো আমি আর দেখব না। আর তখন যদি দুজন কথা বলতে বলতে গভীর সম্পর্কে চলে যাই, এই ভয়টা আমি পেতাম সব সময়। আমি রনকে বিশ্বাস করি, কিন্তু ভয়টাকে যে আরো বেশি ভয় করি। ওকে হারানোর ভয়টা আমাকে রাগান্বিত করে দিত, পাগল করে দিত। আমি ওকে না করার পরও স্টোরিতে পিক দিত, আমি না করার পরও আইডিতে পিক আপলোড করত। আর এই নিয়ে শুরু হতো আমাদের ঝগড়া। ও ভাবতো আমি ওকে সন্দেহ করি, আর আমি পেতাম ওকে হারানোর ভয়। এভাবে একটা সময় আমাদের মাঝে ঝগড়া আর ভুল বোঝাবুঝি শুরু হয়। ঝগড়া হলেই আমি আমার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে চলে যেতাম অন্য আইডিতে, যাতে ও আমাকে খুঁজে না পায় আর আমি ওকে ঠিকই দেখতে পারি। কিন্তু সমস্যা আরও বেড়ে যেত, কারণ ও ভুলভাল মেয়েদের আইডিকে ভাবতো আমার আইডি। মেয়েগুলো অন্য ছেলেদের পোস্টে গিয়ে পিকে দিয়ে কমেন্ট করে আলাপ শুরু করতো, আর রণ ভাবতো আমিই বুঝি ওই মেয়ে। আমার রাগ কমলে যখন আমি আমার মেন আইডিতে চলে আসতাম, তখন আরও বেশি হতো ঝগড়া, কারণ ও বলতো ওই আইডিগুলো নাকি আমার। আমি বলতাম না, ওই আইডিগুলো আমার না। আমি যতই বোঝাতাম আমি না ওই মেয়ে, ও বলতো তোর লেখা কি আমি চিনি না, তোর করা পোস্ট কি আমি চিনবো না ভেবেছিস? ও ভাবতো ওই মেয়েদের করা উল্টোপাল্টা পোস্টগুলো আমি করি। লেগে যেত ফাইট। এই ফেসবুক নামক ছোট্ট বিষয়টা নিয়েই আমাদের মাঝে মাঝে ভুল বোঝাবুঝি ঝগড়া হতো। যেমন ছিল ওর রাগ, তেমন ছিল আমার রাগ। রিলেশনে কতবার যে ব্রেকআপ হতো আর জোড়া লাগতো তার হিসেব নেই। ঝগড়া ছিল আমাদের ডেলি রুটিন। কিন্তু একটা সময় এই ছোট্ট ছোট্ট ভুল বোঝাবুঝি, ছোট ছোট ঝগড়াগুলোই বড় আকার ধারণ করে, আর আমরা আলাদা হয়ে যাই। বাবা মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই আমি। যেই ছেলে আমাকে চেনে না, অন্য মেয়েদেরকে ভাবে আমি, আর আমার কথাই বিশ্বাস করে না, এমনকি আমাকেই বিশ্বাস করে না, তার জন্য কষ্ট পেয়েই বা কি হবে? এই কথাগুলো ভাবতে ভাবতেই আমি বিয়ের পিঁড়িতে বসি, আর আমার বিয়ের দিনই ঘটে যায় এই ঘটনা।
আমি কনের সাজে সেজে স্টেজে বসে আছি, আর রণ এসেই ঠাস করে আমার গালে বরাবর চড় বসিয়ে দেয়। চারিদিকে লোকজনে ভরা। আমি গালে হাত দিয়ে রণর দিকে তাকাতেই রণ আমাকে বলে, তুই কি আমার সাথে ভালোই ভালোই লক্ষ্মী মেয়ের মতো একাই যাবি, নাকি আর এক কানের নিচে আর একটা দিয়ে তোকে টানতে টানতে গরুর মতন নিয়ে যাব? আমি যাব না, যাব না, যাব না, যাব না। যা পারিস তুই কর। যেহেতু ওর ওপর রাগটা ছিল আমার মাত্রাতিক্ত, তাই জেদ করেই বলে দিলাম, যাব না আমি। সত্যিই যাবি না? না, যাব না। দেখছিস না তুই আমি কোণে সেজে বসে আছি, একটু পরেই আমার বিয়ে। তুই যেহেতু এক সময় আমার স্পেশাল কেউ ছিলি, আর আমার বিয়েতে দাওয়াত ছাড়া যখন এসেই পড়েছিস, সেহেতু খেয়ে কিন্তু যাস। আমার কলিজাটা এত বড়, তাই না খাইয়ে বিদায় করলাম না তোকে। তোর ওই কলিজা শুনে মনে পড়ল রে, একদিন তোর ওই কলিজাটা তো আমিই ছিলাম। হ্যাঁ, ছিলি, তবে এখন আর কি বল? না, কিছু না। এদিকে রিলেটিভরা সব এসে দাঁড়িয়েছে। এই ছেলে, কি হচ্ছে সব? ওর সাথে তুমি এইভাবে কথা বলছো কেন? দেখুন, আমি আমার বউয়ের সাথে কথা বলছি, দয়া করে আমাকে কেউ কিছু বলবেন না এখন। মাথা এমনিতেই খারাপ আছে, পরে আমি ভুলভাল বলে ফেললে তখন আবার বলবেন না যে আমাদের মেয়ে জামাই ভালো না। এই ছেলে, মাথা ঠিক আছে তোমার? বিন্দু তোমার বউ কবে হলো? একটু পর ওর বিয়ে, তারপরও আরেকজনের বউ হবে, আর মাঝখানে তুমি এসে এগুলো গুন্ডামো শুরু করে দিয়েছো। বউ কিভাবে হলো আমার, ওকেই জিজ্ঞেস করুন। আহা, একটা সময় কত মধুর সুরে বলেছিল, শোনো না, আজ থেকে আমিই তোমার বউ, আর তুমিই আমার বর। আমি তোমাকে আজ থেকে স্বামী বলে মেনে নিলাম। আর আমিও ওই বেঈমানটার কথায় নাচতে নাচতে বলেছিলাম, আমিও তোমায় আমার স্ত্রী রূপে মেনে নিলাম। আমি কি জানতাম আমাকে স্বামী মেনে আমাকে বিয়ে করে অন্য কারোর জন্য কোণে সেজে বসে থাকবে? ওই, তোর বউ সাজার খুব শখ হয়েছে তাই না? আমাকে বলতিস, আমি তোর বউ সাজার শখ মেটাতাম। আমি তোর কেউ না, তুই যা এখান থেকে। তুই কে? চিনি না আমি তোকে। তুই না আমাকে মুক্তি দিয়েছিলি, বলেছিলি আই হেট ইউ, তাহলে আজ কেন এসেছিস সেখানে? কি ভেবেছিস তুই এলেই আমি তোর সাথে নাচতে নাচতে চলে যাব? কখনোই না। হ্যাঁ, আমার বউ সাজার শখ হয়েছে, তাই আমি বউ সেজে বসে আছি। তোর কোনো সমস্যা? আয়, আমি তোর বউ সাজার শখ মিটিয়ে দিই। রণ আমার অপর কান বরাবর দিল আর এক চড়। লম্বা মানুষ, হাতের পাঁজাও বড়। থাপ্পড়টা সোজা গাল আর কান বরাবর লাগলো। আমার মাথা পুরো ঝিম ধরে গেল। এক চড়েই আমি অজ্ঞান। আজ মনে হচ্ছে রণকে আদর করে কলিজা না ডেকে শক্তিমান বলে ডাকলে ভালো হতো। রণর সাথে রিলেশন চলাকালীন সময় যতটুকু না সুখের মুহূর্ত কাটিয়েছি, তার থেকে বেশি কাটিয়েছি দুঃখের মুহূর্ত। ঝগড়া যেন আমাদের হবি ছিল। একদিন একটা আপু একটা মেয়ের শাড়ি পরা পিক আপলোড করে ক্যাপশন দিল, দেখো আপুরা, কি সুন্দর শাড়ি। এই শাড়িটা যার বর কিনে দিতে চাইবে বা দেবে, এবং এই শাড়িটা পরে তোমায় ঘুরতে বের হতে দিতে চাইবে, ঠিক এই রকম ভাবে বুঝে নেবে তার বর কিপটুস না, আর তারা তোমায় খুব ভালোবাসে। তবে ঠিক এই শাড়ি আর ব্লাউজটাই হতে হবে। আমিও আমার বিএফকে পিকটা সেন্ড করে বলেছিলাম, ও বলেছে আমায় ঠিক এরকমই কিনে দেবে, আর এই শাড়ি পরিয়েই আমাকে ঘুরতে নিয়ে যাবে। উফ, আমার জানটা কত ভালো। শুধুমাত্র এই পোস্টের কারণে যে কত আপুর বিএফের সাথে আপুগুলো ঝগড়ার মারামারি হয়েছে তার হিসাব নেই। কারণ সব আপু ওখান থেকে পিকটা কালেক্ট করে তার বিএফকে দেখিয়ে বলেছে এটা আমায় কিনে দেবে। আমিও আর দেরি না করে শাড়ি আর ব্লাউজ পরা মেয়েটার পিকটা আমার রনকে সেন্ড করলাম, আর বললাম, কলিজা, আমায় এই শাড়িটা কিনে দেবে, আর ব্লাউজটাও ঠিক এমনই হবে। রন উত্তর দিল, কি আছে এই শাড়িতে যে এই শাড়িটাই কিনতে হবে? আমি তো রিপ্লাই দেখে রেগে গেলাম, কিন্তু অতি কষ্টে রাগটাকে কন্ট্রোল করে বললাম, শাড়িটা তুমি আমায় কিনে দেবে কিনা বলো। দেব, তবে এই মেয়ে যেভাবে পড়েছে তুমি সেভাবে পড়তে পারবে না। না, আমি এভাবেই পরবো। বাজে লাগছে, এমন কেন করো? কত হট লাগছে। রাগ কিন্তু বাড়ছে, এত হট লাগা দরকার নেই। আমি এভাবেই শাড়ি আর ব্লাউজটা পরবো, ঠিক এই মেয়েটার মতন। কত কিউট লাগবে আমায়, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, ওই মেয়ের মতোই পরো, তবে তা শুধু আমি দেখব, আর কেউ দেখতে পারবে না। তুমি ওই শাড়ি আর ব্লাউজ পরে বাইরে বের হতে পারবে না। না, আমি বাইরে বের হব, ঘুরতেও যাব। মেরে আলু ভর্তা বানিয়ে খেয়ে ফেলবো, পরে ঘুরবার চিন্তা করো। উফ, এত কথা ভালো লাগছে না। তুমি আমার শাড়িটা কিনে দিবে কিনা সেটা বলো। হ্যাঁ দেবো, কিন্তু ওই যে বললাম না বাইরে বের হতে পারবে না, শুধু আমি দেখবো।
তুমি আমায় একটুও ভালোবাসো না বুঝছি। কি লাভ হলো তোমারে ভালোবেসে, যদি এই শাড়ি পরে ঘুরতেই না দাও? বাসি কি বাসি না তার হিসাব পড়ে, কিন্তু এরকম খোলামেলাভাবে শাড়ি পরার ইচ্ছে হওয়ার জন্য তোকে আমার মারতে মন হচ্ছে। আমি কিছু জানি না, কিচ্ছু না। এই শাড়ি আর ব্লাউজটা আমার চাই চাই, আর তুমিই আমায় কিনে দেবে। আর তারপর আমি এই শাড়ি আর ব্লাউজ পরে ঘুরতে বের হব। কিনে দেবে কিনা বলো? ফোন দাও। কেন ফোন দিব? ফোন দেয় কি করতে? আমি ফোন দিব না। আগে তুমি বলো এই শাড়িটা আমায় কিনে দেবে আর এটা পরে আমি ঘুরতে দেবে, তাহলে আমি ফোন দিব। নইলে আমি তোমার ফোন রিসিভ করব না, আর কথাও বলবো না। দাঁড়া, শাড়ি দেওয়ার আগে তোকে আমি শেষ করে দিব আজ। যা লাগবে না তোর শাড়ি আমার, ব্রেকআপ। সেদিন হলো আমাদের ঝগড়া। ও আমাকে শাড়িটা পরতে দেবে না, কারণ শাড়ি আর ব্লাউজটা ছিল খোলামেলা ধরনের। আর কোনো ভদ্র ছেলে চাইবে না তার ভালোবাসার মানুষটা ওরকমভাবে শাড়ি পরে রাস্তায় বের হোক, আর অন্য কেউ তার ভালোবাসার মানুষটাকে দেখুক। সেটা তখন না বুঝলেও এখন বুঝি। এসব হালকা পাতলা বিষয় নিয়েই লাগতো আমাদের ঝগড়া। থাক ওসব কথা। ঝগড়ার কথা বলা শুরু করলে তার আর শেষ হবে না। তো এক থাপ্পড়ে অজ্ঞান হওয়ার পর যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি চোখ খুলে যেখানে নিজেকে দেখতে পাই তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। চোখ খুলেই দেখি আমি রনর কাঁধে মাথা দিয়ে শুয়ে আছি। আমি এখানে কিভাবে? ওর কাঁধ থেকে মাথাটা সরিয়ে নিয়ে আশেপাশে তাকাতেই দেখি আশেপাশে গাছগুলো দৌড়াচ্ছে। ওমা, তা কি করে সম্ভব? এখন ভালো করে চোখ ডলে দেখি গাছগুলো দৌড়াচ্ছে না, আমি বাসে বসে আছি আর বাস চলছে, তাই মনে হচ্ছে গাছগুলো দৌড়াচ্ছে। এক থাপ্পড়ে মাথা ঘুরে গেছে আমার, আর সাথে চোখও ঝাপসা হয়ে গেছে। কিন্তু আমি এখানে এলাম কি করে? আমার তো এখন স্টেজে থাকার কথা। বরপক্ষও তো এতক্ষণে এসে গেছে, আর আমি কি না এই বদমাসটার সাথে এখানে? ওই, আমি এখানে কি করে এলাম? তুই কি আমায় কিডন্যাপ করেছিস? হ্যাঁ, কিডন্যাপ করেছি। কেন করেছিস? হ্যাঁ, কারণ আমার অনেক টাকা দরকার, আর তোকে দিয়ে অন্য বাড়ির বাসন মাজিয়ে টাকা ইনকাম করব, তাই। কি? আর একটা কথা যদি বলিস তাহলে আর এক থাপ্পড়ে আবার অজ্ঞান করে ফেলবো। চুপচাপ কাঁধে মাথা রাখ আর ঘুমা। বাসায় পৌঁছে গেলেই ডেকে তুলবো। আমি রনকে কিছু বলতে যাব, আর তখনই আমার ওয়াক ওয়াক করে বমি শুরু। বমি করতে করতে এমন কাহিল অবস্থা হলো যে শেষমেশ আবার রনর কাঁধেই আমায় হেলে পড়তে হলো। বমি করতে করতে আমার জান যায়, তবু আমার তেজ কমেনি। রনকে বললাম, তুই জানিস না আমার বাস জার্নিতে প্রবলেম, তাহলে কেন তুই আমায় বাসে করে নিয়ে এলি? আমি তো ভেবেছি বাসে করে নিয়ে এলে জ্ঞান ফিরলে তুই বমি করতে করতে আবার বেহুশ হয়ে যাবি, তাই তোর চিল্লাচিল্লি আর আমাকে শুনতে হবে না। কিন্তু কে জানতো এরপরেও যে তোর তেজ কমবে না। দাঁড়া, আজ শুধু বাসায় নিয়ে যাই, তারপর দেখিস তোর একদিন কি আমার একদিন। আমি ওয়াক ওয়াক করতে করতে বললাম, আমিও দেখবো নে তোর একদিন নাকি আমার কতদিন। রনর কাঁধে মাথা রেখে সেন্সলেসের মতন পড়ে আছি, আর একটু পরপরই বলছি, পলিথিন ধর, আমি বমি করব। আবার যখন বমি থামে আমি চিল্লিয়ে বলি, আমি বাস থেকে নামবো, বাস থেকে থামা। বেচারা সারা রাস্তা আমার এসব সহ্য করেছে। কেউ কেউ পাশ থেকে বলছে, ভাই, নতুন বউ এত বমি করে কেন? আবার অনেকে উত্তর দিচ্ছে, আরে নতুন বউ না, মনে হয় পুরাতন বউই, বোধহয় 7 মাস পড়েছে, তাই বউয়ের মতন সাজিয়ে সাতসা দিচ্ছে। তো ভাই, ছেলের বাবা হচ্ছেন নাকি মেয়ের বাবা? রনও চুপচাপ হাসছে আর উত্তর দিচ্ছে, ভাই, বউ আমার বাস জার্নি করতে পারে না, তাই এমন বমি করছে। হানিমুনে যাচ্ছিলাম আর কি, নতুন বউ নতুন বর ফিলিংস দিতে হবে না, তাই এমন সাজ। তো ভাই, কোথায় যাচ্ছেন হানিমুনে? লাভ ম্যারেজ মনে হচ্ছে তো। জি ভাই, লাভ ম্যারেজই। হানিমুনে বাসায় যাচ্ছি। কি, বাসায় হানিমুন? আরে না ভাই, চেয়েছিলাম তো দূরে কোথাও যেতে, কিন্তু তিনি নাকি আর জার্নি করতে পারবেন না, তাই বাস ব্যাক করেছি। আচ্ছা ভাই, আচ্ছা, আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ ভাই। কিছুক্ষণ পর হঠাৎ রণ আমাকে ডাকা শুরু করলো, ওই বিন্দু, ওই ওঠো ওঠো, বাসার কাছে এসে গেছি। বাস থেমেছে। আমি মাথা তুলতেই পারছি না, এতটা অবস্থা খারাপ আমার। তবুও খুব কষ্ট করে উঠে দাঁড়ালাম। কোনো রকম রনর হাত ধরে নামলাম বাস থেকে। নেমেই চিল্লাচিল্লি শুরু করলাম, ওই তুই আমাকে নিয়ে এসেছিস কেন? হ্যাঁ, আমাকে কেন আনলি তুই? কিভাবে আনলি? আমায় এই মুহূর্তে বাসে দিয়ে আসবি তুই, কিন্তু বাসে করে না, অন্য যে পারিস দিয়ে আসবি, নইলে এখন আমি চিৎকার করে লোক জড়ো করব। করো মানে? মানে হচ্ছে চিল্লাও। তুমি ভয় পাও না? ভয়? তাও আবার নিজের এলাকায়?
তুমি চিল্লাও, মানুষ চলে এসে বলবে মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে আমার কাছে। এখন যখন বলছি আমি তোমায় 10 ভরি সোনা দিতে পারবো না, তাই এখন বলছে আমি তোমার সাথে আর থাকবো না, বাসায় দিয়ে আসবো। আমার গোল্ড চাই, গোল্ড। বলুন আপনারা, এমন লোভী মেয়ে কি আর জীবন কাটানো যায়? কি এত বড় মিথ্যা বলবি তুই আমার নামে? আমি তোর কাছে কোনোদিন কিছু চেয়েছি? না চাইতেও এত বড় বড় কথা, আর চাইলে না জানি কি কি বলতিস। এখন কি যাবেন আপনি আমার সাথে, নাকি আপনার তেজ নিয়ে আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন? আমি বাধ্য হয়ে চুপচাপ রনর সাথে ওর বাসায় চলে গেলাম। কি আর করব এখন? চিল্লালে নিজেরই মান সম্মান যাবে, আর বাসায় গিয়েও দেখবো ছেলেপক্ষ চলে গেছে। চিন্তা হচ্ছে আম্মুর জন্য। আম্মু না জানি কেমন করছে। একে তো বেচারি একা এত ধকল সামলালো, তার উপর এত যন্ত্রণা। রনর সাথে বাসায় ঢুকতেই রনর মা সামনে এসে দাঁড়ালো। রন, তুই এটা কাকে নিয়ে আসছিস? মা, তুমি দেখো না, বউ নিয়ে আসছি। কার বউ এটা? আরে মা, আমার বউ, আমার। আর তোমার পুত্রবধূ? কিন্তু এখনো বিয়ে হয়নি, একটু পরেই হয়ে যাবে। তুমি ওকে ভিতরে নিয়ে যাও। রন, আমি কিন্তু তোকে বিয়ে করব না। শোনো কন্যা, যা রটার রটে গেছে, এখন বাসায় ফিরে গিয়েও লাভ নেই। সবাই বলবে একটা ছেলের সাথে বিন্দু চলে গিয়েছিল, তারপর ছেলেটা আবার ছেড়ে দিয়েছে, তাই বাসায় চলে এসে। বোঝোই তো, মানুষের কী সব কথা বলতে পারে। এর চেয়ে বরং চুপচাপ থাকো, আর আমাকে আবার মেনে নাও। কথা দিলাম সুখেই রাখবো। তুই রাখবি সুখে? হ্যাঁ। রনর মা বলল, তোমার বাসায় সবাই ভালো আছেন? জি ভালো। তো তোমরা এভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিলে কেন? আমাদের জানালে আমরা ধুমধাম করে বিয়ে দিতাম। কত স্বপ্ন আমার। রনর বিয়েটা অনেক বড় করে আয়োজন করাবো, গায়ে হলুদ দেব, আর তোমরা কিনা এভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিলে। মনে মনে বুদ্ধি কাটালাম, তাহলে এক কাজ করি না মা, বিয়েটা কয়েকদিন পরে করি। যেমন পরশুদিন গায়ে হলুদ, তারপর দিন বিয়ে। আপনার ইচ্ছেটাও পূরণ হলো, আর সময়ও পাওয়া গেল। মনে মনে বললাম, মা একবার রাজি হলেই হয়। বিয়ের দিনই আমি পালাবো, আর তখনই তুই বুঝবি কত ধানে কত চাল। আমাকে আই হেট ইউ বলে ব্রেকআপ করেছিলি না, এত সহজে আমি ভুলে যাব? মা আমাকে চমকে দিয়ে বলেন, কথাটা তুমি মন্দ বলনি মা। আগামী পরশুই তোমাদের গায়ে হলুদ হবে, আর তার পরের দিন বিয়ে। আমি রনকে এখনই না করছি। যা, কাজ হয়ে গেছে, এখন শুধু মজা দেখানোর পালা। মা সাথে সাথে গিয়ে রনকে ডেকে আনলেন, আর বললেন, বিয়েটা আজ হবে না, বিয়েটা হবে পরশু দিনের পরের দিন, আর তার আগে তোদের গায়ে হলুদ দেব। রন ঠিক বুঝতে পেরেছে এটা আমারই কোনো প্ল্যানের অংশ, তাই রন বলল, না মা, বিয়ে আমি আজই করব, আর এখনই করব। আর আমার কাছে এসে বলল, বিয়েটা শুধু করে নি, তারপর বোঝাবো কত ধানে কত চাল। আর আমি বললাম, সেই সুযোগ তুই পাবি না চাঁদু, তার আগেই আমি দেখিয়ে দেব কত গমে কত আঠা। তাহলে দেখা যাক কি হয়, চাল নাকি আঠা। এদিকে রনর মা কাঁদো কাঁদো হয়ে বললেন, তুই আমার কথা রাখবি না বাবা? কতদিনের স্বপ্ন আমার, আমি তোকে গায়ে হলুদ দিব, ধুমধাম করে বিয়ে করাবো। রন আমার তাকিয়ে তাকিয়ে গড়গড় করে রাগি রাগি ভাবে বলল, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই। আমি তো মনে মনে খুশি। আমি বাম চোখটা টিপে রনর দিকে তাকিয়ে দিলাম একটা হাসি। রনর আগে ফুলতে ফুলতে ওখান থেকে চলে গেল। মা আমাকে ফ্রেশ হতে বললেন, আমি ফ্রেশ হয়ে নিলাম। মা রনর বড় ভাবিকে ডেকে বললেন আমাকে তার একটা শাড়ি দিতে, আর বললেন আগামীকালই নতুন শাড়ি আনিয়ে দিবে রনকে দিয়ে। ভাবি খুশি মনে তার একটা শাড়ি এনে আমাকে পরিয়ে দিলেন। যেহেতু আমি নিজের শাড়ি পরতে পারি না, মা রাতের বেলা রনর সামনে আমাকে খাইয়ে দিচ্ছেন। তা দেখে রন যেন আরো বেশি করে ফুলছে। আমি ইশারায় ওকে আরো রাগাচ্ছি। শোন রন, বলো আম্মু, আগামীকাল বিন্দুকে আর তোর ভাবিকে নিয়ে গিয়ে ওর পদের পছন্দ মতন কয়েকটা ড্রেস, শাড়ি আর বিয়ের জন্য কেনাকাটা করে আসবি। পরশুদিনই তোদের গায়ে হলুদ, আমি টাকা দিয়ে দেব। যা যা পছন্দ হয় কিনে নিয়ে আসিস। আচ্ছা। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবির সাথে ঘুমিয়ে পড়ি। যেহেতু ভাইয়া বাসায় না, তাই মা আমাকে ভাবির সাথে শুতে বলেন। আমি রাতে ভাবির সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি। মাঝ রাতে হঠাৎ আমি ওয়াশরুমে যাব, আর দেখি পাশে ভাবি নেই। তবে কি ভাবি ওয়াশরুমে? না তো, ভাবি তো ওয়াশরুমেও নেই। হঠাৎ খেয়াল করি রুমের দরজা খোলা। দরজার কাছে যেতেই দেখি রণ ভাবিকে বলছে, এবার কি রাগটা কমানো যায় না? আর কতক্ষণ রাগ করে থাকবে? ভাবি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। ভাবিকে দেখে বোঝা যাচ্ছে ভাবি হয়তো রেগে ওই পাশ ফিরে ঘুরে তাকিয়ে আছে।
এত রাগ করতে হয় নাকি সোনা? একটু ভুলই তো করেছি, প্লিজ মাফ করে দাও। লক্ষ্মীটা আমার, আসো তোমাকে চাঁদ দেখাই। ওই দেখো কত সুন্দর চাঁদ। আরে ধুর, চাঁদ আবার অত সুন্দর হলো নাকি? আমার কলিজার থেকে তো কত সুন্দর। লাভ ইউ এতগুলো কলিজা আমার। এই বলে রণ ভাবিকে পিছন থেকে জড়িয়ে ধরে, আর ভাবি চিৎকার দিয়ে ওঠে, সাথে রণও আর আমিও। এ কি হলো গো, কি সর্বনাশ হলো আমার! বিন্দু, তুমি ওখানে? তাহলে এটা কে? আমি দেওয়ারজি। ভাবি, আপনি? আরে আমি তো শুনতে এসেছিলাম যে তুমি বিন্দুকে কি কথা বলো। আমি কি জানতাম নাকি পরে যে তুমি জড়িয়ে ধরবে? বিন্দু, চুপ! তুই আমার নাম ধরেও ডাকবি না, আর একটা কথাও বলবি না আমার সাথে তুই। চাঁদ দেখা তুই ভাবিকে, আরো জড়িয়ে ধর। এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? ও না, মরণ হবে কেন? আমি কি তোকে আর ভালোবাসি নাকি যে আমার কষ্ট হবে? বিন্দু, বোন আমার, তুমি ভুল বুঝছো। আমি কিচ্ছু বুঝতে চাই না ভাবি, থাকুন আপনারা। যেও না বিন্দু, শোনো না কলিজা। আমি ছোবার পর কিছুতেই ঘুম আসছিল না আমার। আর আকাশে দেখো কি সুন্দর চাঁদ, তাই ভাবলাম তোমাকে নিয়ে এসে দুজন মিলে কিছুক্ষণ গল্প করি আর চাঁদ দেখি। তুমি না বলতে আমরা দুজন বিয়ের পর একসাথে চাঁদ দেখবো কলিজা, একসাথে বৃষ্টি দেখবো, তুমি আমাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরবে, ভালোবাসি বলবে। তাই তো আমি তোমার কথা মতো এসব করছিলাম, যাতে তোমার রাগটা চলে যায়। কিন্তু কে জানে যে এটা তুমি না, এটা ভাবি। আরে বিন্দু বোন আমার, শোনো তো, রাগ করো না প্লিজ। ও তো আমার দেওর না, শুধু ও আমার ভাই। তুমি ভুল বুঝছো না আমাদের। আসলে হয়েছে কি, একটু আগে ও তোমাকে মনে করে আমার পায়ে এসে সুড়সুড়ি দিচ্ছিল। পরে আমি দুষ্টুমি করে উঠে এখানে আসি। ও আমাকে দেখে বোঝেনি যে এটা আমি, তুমি না। কারণ আমিও যে তোমার মতোই শাড়ি পরে আছি। তোমার ভাইয়া একই ডিজাইন কালার ভিন্ন দুই শাড়ি এনে দিয়েছিল আমায়। একটা তোমায় দিয়েছি, একটা আমি পরেছি। আর অন্ধকারে চেনারও উপায় নেই, আমি তো ফান করতে চলে এসেছি। দেখো না, অন্যদিকে ঘুরেছিলাম, আরও বারবার রাগ ছেড়ে ফেলতে বলছে। তার মানে তুমি হয়তো ওর সাথে রাগ করে আছো, আর ও তোমার রাগ ভাঙাচ্ছে। আমাদের তো কোনো রাগারাগি হয়নি বোন, প্লিজ ভুল বুঝো না। আমি নিজেও বুঝতে পারছিলাম এমন কিছুই হয়েছে, কারণ আমি তো রণকে চিনি আর জানি ও কেমন। কিন্তু সব বুঝেও ওভার অ্যাক্টিং করছি আমি, কিন্তু তা ওরা বোঝেনি। আর এটাই ওর শাস্তি, ও বুঝুক যে আমি ওকে ভুল বুঝেছি। চান্সে তো ঝগড়া করে নিতে পারলাম। উফ, কি শান্তি! আমি চলে এলাম আমার রুমে। এদিকে ভাবি এসে আমাকে খুব করে বোঝাচ্ছে। পরে আমি দরজা লক দিয়ে বললাম, ভাবি আমি সব বুঝেছি, কিন্তু তবুও রাগের ভান ধরে আছি। রণর সাথে আমার একটু ঝগড়া তো, তাই আর কি এই অ্যাক্টিং। আপনি নিশ্চিন্তে থাকুন। উফ, বাঁচালে ভাই তুমি। আমি তো বড্ড ভয় পেয়ে গেছিলাম বাপু। আরে না ভাবি, আমি তো রণকে চিনি, আর জানিও আমার রণ কেমন। বেচারা তো সারা রাত চিন্তায় কাটিয়ে দেবে, ঘুম আসবে না বোধ হয়। সমস্যা নেই ভাবি, দু এক রাত না ঘুমালে কিছু হবে না। আমি কত শত রাত না ঘুমিয়ে কাটিয়েছি ওর জন্য। কেন, কি হয়েছিল? ওসব থাক ভাবি, চলুন ঘুমিয়ে পড়ি। সকালবেলা নাস্তার টেবিলে রণ আমার দিকে অসহায়ের মতন তাকিয়ে আছে। আমি ওর দিকে যেন ঠিক মতন তাকাচ্ছি না। মা টাকা দিলেন আর বললেন বিয়ের শপিং করে নিয়ে আসতে। আমি ভাবি আর রণ শপিং করতে চলে গেলাম। সব কিছু আমি রণর পছন্দ মতো কিনেছি। পারিবারিকভাবেই অনুষ্ঠানটা হলো, গায়ে হলুদ দিল আমাকে সবাই। আমার স্বপ্ন ছিল রণ নিজে আমাকে হলুদ দেবে, আর আমি গাঁদা ফুল আর গোলাপ ফুল দিয়ে সাজবো। রণ আমার এই ইচ্ছেটা পূরণ করেছে এবং নিজে আমার কপাল, গালে, নাকে, থুতনিতে হলুদ ছুঁয়ে দিয়েছে। আজ আমার বিয়ে। এই দিনটার জন্য আমি দু চোখ ভরে অনেক স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নগুলো ছিল শুধু রণকে নিয়ে। আজ আমার সমস্ত স্বপ্ন যেন পূর্ণতা পাচ্ছে, কিন্তু তবু কিছু পূর্ণতা যেন রয়েই যাচ্ছে। একটু পরেই আমি লিখিতভাবে রণর হয়ে যাব, যাকে আমি মনে প্রাণে স্বামী হিসাবে মেনে এসেছি, যাকে আমি আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে ফেলেছি, তার হয়ে যাব। কিন্তু তবুও আমার মন যেন কিছুতেই খুশি হতে পারছে না। কোথাও যেন কোনোভাবে শূন্যতা আঁকড়ে ধরেছে আমায়। আমি বসে আছি বউ সেজে এক ধ্যানে, আর হঠাৎ দরজার দিকে চোখ যেতেই আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার আম্মু আর বোন দরজার সামনে দাঁড়িয়ে, আর আমি ওদের দেখে অবাক হয়ে চিৎকার দিয়ে ফেলি। খুশির যেন অন্ত নেই আমার। আমার আম্মু এসেছে। আমার আম্মু আর আমার বোনকে গিয়ে জড়িয়ে ধরলাম। আম্মু, তুমি এসেছো? এলাম তো, না সে কি পারা যায়? আমার আদুরি মেয়েটার বিয়ে বলে কথা। কিভাবে এলে তুমি? বাসা চিনলে কি করে? ওই যে আমার ছেলে আমাকে নিয়ে এসেছে।
ছেলের সাথে থাকলে কি আর বাসা চিনতে হয়? ছেলে? আমি তাকিয়ে দেখি আম্মু রনকে দেখিয়ে ইশারা দিচ্ছে। তুমি নিয়ে এসেছো? তোমার কি মনে হয় আমি এতটাই খারাপ যে আমার খুশির জন্য আমি একজন মা, একজন বাবার, একজন বোনের শখ আনন্দ মাটি করব? আমি যেমন তোমাকে ভালোবাসি তেমনি তারা তোমাকে আমার থেকেও হয়তো বেশি ভালোবাসেন। তাদের কিভাবে কষ্ট দিই বলো? থ্যাংক ইউ রনো, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আব্বুকে কিভাবে ভিডিও কল দেব বিয়ের সময়? তুমি চিন্তা করো না। আজ আমার খুশি দেখে কে। রনো আমাকে এমন সারপ্রাইজ দেবে তা আমি কল্পনাও করিনি। কিন্তু আম্মুকেও রাজি করালো কি করে সেটাই ভাবছি। কিছুক্ষণ পর সবার উপস্থিতিতে আমার আর রনর বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গেল। এদিকে রনর ভাবি, আমার বোন, রনর আপু সবাই মিলে বাসুর ঘর সাজাচ্ছে। আমি আম্মু আর মায়ের সাথে বসে আছি। রনো ইশারায় বারবার আমাকে ওর কাছে যেতে ডাকছে, কিন্তু আমি যাচ্ছি না। রাত হয়ে গেছে। মা আম্মুকে আর আমার বোনকে যেতে দেননি। সবাই মিলে আমরা রাতের খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কথা বললাম সবার সাথে। একটু পরই দেখি রনু ইশারায় ভাবিকে কি যেন বলছে। ভাবি এসেই আমাকে বলল, চলো চলো, অনেক রাত হয়েছে, তোমাকে তোমাদের রুমে দিয়ে আসি। ভাবি, আর একটু পরে যাই না? না না, এখনই চলো। ভাবি আমাকে ধরে নিয়ে গেলেন রনর রুমে, যেই রুমটা আজ থেকে আমারও, রনো আর আমার দুজনের। আমি ভীষণ লজ্জা, ভয় আর সংকোচে ফুলের সাজানো খাটটাতে বসলাম। ভাবি আমাকে রেখে চলে গেলেন আর যাওয়ার আগে বলে গেলেন, আজ তোমাদের বাসর রাত, জীবনের সব থেকে মধুর রাত। আজকে কিন্তু ঝগড়া করো না। আমি শুধু মুচকি একটা হাসি দিয়ে মাথা নাড়ালাম। আমি বসে আছি। এদিকে রনো সোজা খাটে কাছে এসে আমার হাত ধরে টান দিয়ে খাট থেকে নামালো। এ কি, এভাবে টানছো কেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে রনো আমাকে জড়িয়ে ধরলো। তুমি জানো না কলিজা, আজ আমি কত হ্যাপি। উফ, ফাইনালি আমি সাকসেস। আমি লজ্জা পেয়ে রনোকে বললাম, হয়েছে, এবার ছাড়ো। আচ্ছা, ছাড়লাম, তবে এরপর যখন ধরবো তখন কিন্তু আর ছাড়বো না। যাও সরো, ফাজিল কোথাকার। আচ্ছা বলো তো, বাসর ঘরটা কেমন সাজানো হয়েছে? অনেক সুন্দর না? গাঁদা ফুল আর গোলাপ ফুল, উফ কি জোশ না? ঘোড়ার ডিমের জোশ। আমি না বলেছিলাম আমাদের বাসর ঘর হবে রজনীগন্ধার গোলাপ দিয়ে? এত তাড়াতাড়ি তুই ভুলে গেলি? কার পছন্দের ফুল গাঁদা? সত্যি করে বল, নইলে কিন্তু খবর আছে বলে দিলাম। ওই মিসেস, কোনো রকম তেজ না ওকে। এখন তুই আমার বিয়ে করাবো, ঝগড়া করলে কিন্তু মেরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। তুমি বাসর রাতে আমার সাথে ঝগড়া করবে কলিজা? তুমি আমাকে মারতে চাইলে? ওই, ঝগড়া কে শুরু করলো শানি? আমি রজনীগন্ধা দিয়ে বাসর সাজাইনি বলে আমার দোষ হয়ে গেছে? তুই যে আমাকে বিয়েই করতে চাইনি, ওটা কি দোষ না? বিয়েটা করলো কে তাহলে? এই, আমি করেছি তো, নইলে তো এতক্ষণে অন্য ঘরে বোয়াব হয়ে থাকতিস। আমি রানীর হালে রাখছি তো, তাই বাতাস পাচ্ছ না। আমি কোনো কিছু না বলে সোজা রনকে জড়িয়ে ধরলাম, কারণ ওকে জড়িয়ে না ধরলে এখন আর ওর রাগ কমবে না, এটা আমি ভালো করেই জানি। লাভ ইউ রনো। রনো ভুলে গেছে এক নিমেষেই ওর সকল রাগ, আর জড়িয়ে নিয়েছে আমায় ওর বাহুডোরে, আর পূর্ণতা দিয়েছে আমাদের ভালোবাসার। সকাল হতেই বিছানা থেকে উঠতে যাব, আর রনো আমাকে এক টানে ওর কাছে নিয়ে নেয়, কপালে ভালোবাসার স্পর্শ রেখে দেয়। আমি ওর দিকে লজ্জায় তাকাতেই পারছিলাম না। ওকে ধাক্কা দিয়ে ফেলি চলে গেলাম আমি ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরোতেই দেখি রনো ফুলে আছে। কি হয়েছে? অমন প্যাঁচার মতন মুখ করে আছো কেন আমার রনো? ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন আমায় মিসেস রনো? থাকো তুমি তোমার মুখ ভার করে, আমি গেলাম। বাইরে বেরিয়ে এসে দেখি হল রুমে সবাই বসে আছে আমাদের জন্য, আমরা এলে নাস্তা করবে। আমি সবার সাথে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রনও এলো। আমরা সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা হয়ে গেলে আমি আম্মুকে আর আমার বোনকে নিয়ে আমাদের পুরো বাসা দেখাতে বের হলাম। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে সেই দিনের রহস্যটা জানা, কিভাবে রনো আম্মুকে বসে আনলো, আর কি হয়েছিল সেদিন আমি তো অজ্ঞান হয়ে যাওয়ার পর, যে রনো আমাকে খুব সহজেই ওর সাথে করে আমাকে বাসে করে নিয়ে আসতে পারলো। আমি আম্মুকে বাইরে নিয়ে এসে জিজ্ঞেস করলাম, আম্মু, হ্যাঁ বল, আম্মু এই বিয়েটাতে তোমরা রাজি হলে কিভাবে? আর রনকে সেদিন আমাকে নিয়ে আসতে দিলে কেন? আমি জ্ঞান হারিয়ে ফেলার পর কি হয়েছিল সেদিন? তেমন কিছু না, যা হয়েছে হয়েছে, তুই ওসব ভুলে যা, আর নতুন করে আবার স্বপ্ন সাজা, রনকে নিয়ে সুখী হ। সব ঠিক আছে, তবে আমি জানতে চাই কি এমন হয়েছিল সেদিন যার কারণে আমাকে বিয়ের আসর থেকে রনর সাথে আসতে দিয়েছো। তবে শোন, সেদিন যখন রণ তোকে থাপ্পড় দেয় আর তুই অজ্ঞান হয়ে যাস, তখন সবাই আমাকে ডাকে, আর আমি এসে দেখি যে তুই অজ্ঞান হয়ে গেছিস।
আমি এসে রনকে বললাম, কি করেছো তুমি আমার মেয়েকে? ও এভাবে পড়ে আছে কেন? রণ তখন সোজা আমার হাত ধরে ফেলে আর বলে, আম্মু, আপনি যেহেতু বিন্দুর আম্মু সেহেতু আমারও আম্মু, তাই আমি আপনাকে আম্মু বলেই ডাকলাম। আম্মু, আমি বিন্দুকে ভালোবাসি, শুধু ভালোবাসি বললে ভুল হবে, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। এ কথা আমি বলবো না, কারণ মানুষ প্রিয় মানুষকে হারানোর পর ঠিকই বাঁচে, কিন্তু সেই বাঁচাকে বাঁচা বলে না। আমি ওকে ছাড়া বেঁচে থাকবো ঠিকই, তবে জিন্দা লাশ হয়ে। প্লিজ আম্মু, আমাকে জিন্দা লাশ করে দেবেন না। আমি কথা দিচ্ছি আমি ওকে ভালো রাখবো, কিন্তু একটু পরই যে ওর। আম্মু, দোহাই লাগে, আমাকে না করবেন না। আপনার না ছেলে নেই? আমাকে একটাবার আপনার ছেলে হয়ে থাকার সুযোগ দিন। আমি আপনার মেয়ে যাবাই না, আমি সারা জীবন আপনার ছেলে হয়ে থাকবো, কোনো দিন ছেলের অভাব বুঝতে দেব না। আমাকে ফিরিয়ে দেবেন না আম্মু? জানিস বিন্দু, রণ যখন কথাগুলো বলছিল ওর চোখ থেকে টুপটুপ করে বৃষ্টির ন্যায় পানি পড়ছিল। আমার হাত দুটো ওর হাত ধরে ওর নাকের সামনে ধরে কাঁদতে লাগলাম। তারপর আমি আমার ছেলেটার হাত থেকে আমার হাত সরিয়ে নিয়ে ওকে বুকে জড়িয়ে নিলাম। আমি সেদিন পারিনি আমার ছেলের চোখের জল দেখতে। সেদিন মনে হচ্ছিল সত্যি সত্যি আমার ছেলের অভাব পূরণ হয়ে গেল। আমি যেন সেদিন কোনো ছেলের মা হয়ে গেলাম। আম্মু কথাগুলো বলছিল আর আম্মু চোখে জলগুলো মুছছিল। আমি হাসি ভরা ঠোঁটের সাথে চোখ ভরে গেল জলে। আমার রণ আমার আম্মুর ছেলের অভাব পূরণ করে দিয়েছে। হঠাৎ রণ এসে হাজির। কি ব্যাপার, এখানে এত কান্নাকাটি কিসের? আমি কি একেবারে নিয়ে এসেছি নাকি তোমাকে যে তুমি কাঁদছো আর আমার আম্মু আর বোনকেও কাঁদাচ্ছ? নিজে কাঁদো, মন ভরে কাঁদো, কোনো সমস্যা নেই। আমার বোন আর আম্মুকে কাঁদাবে না একদম। আমি এবার আম্মুকে ছেড়ে রণকে জড়িয়ে ধরলাম। সরি রণ। রণও আমাকে জড়িয়ে ধরেছে। কেটে গেছে বিয়ের অনেকগুলো দিন। আজ আমি জানতে পারি আমি মা হতে চলেছি। রণর খুশি আর দেখে কে। আমাকে জড়িয়ে ধরে বরং আমার চোখের পানি মুছে দিতে লাগলো আর কপালে ছুঁয়ে দিল ভালোবাসার টিপ। জানো বিন্দু, আমাদের না লক্ষ্মী একটা মেয়ে হবে, একদম তোমার মতন। হুম, একদম না, আমাদের দুষ্টু একটা ছেলে হবে, একদম তোমার মতন। না মেয়ে, না ছেলে। আবার ছেলে মেয়ে করে লেগে গেল আমাদের ঝগড়া। এখন তো প্রতিদিনের ঝগড়ার টপিকই হচ্ছে এটা। দেখতে দেখতে কেটে গেছে মাসগুলো। আজ আমার ডেলিভারি ডেট। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। নার্সরা আমাকে ভিতরে নিয়ে গেল। রণ যেন ভয়ে, টেনশনে, চিন্তায় ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু আমাকে কিছুই বুঝতে দিল না। হাসি মুখে কপালে একটা চুমু দিয়ে বলল, কিচ্ছু হবে না আমার কলিজার। আমাকে ভিতরে নেওয়ার কিছুক্ষণ পর দুজন নার্স এসে রণকে বলল, কাকে আগে কোলে নেবেন, ছেলেকে নাকি মেয়েকে? আপনার এক ছেলে ও এক মেয়ে হয়েছে। ওদের দুজনকে পেয়ে আমাদের সংসারে খুশির জোয়ার নেমে এলো। ভাবছেন এখন বুঝি আমাদের ঝগড়ার অবসান ঘটেছে, তাই তো? হুম, একদম না, বরং ঝগড়া আরো বেড়ে গেছে। রণ বলে বেবিরা দেখতে ওর মতন হয়েছে, আর আমি বলি না, আমার মতন হয়েছে। রণ বলে বেবিরা ওকে বেশি ভালোবাসে, আমি বলি না, বেবিরা আমাকে বেশি ভালোবাসে। এদিকে আমাদের ছেলে মেয়ে দুটো বাবা মার ঝগড়া দেখে হাসতে থাকে। আমরা আর কি করব, আমরাও তখন ঝগড়া থামিয়ে দিয়ে হাসতে লেগে যাই। আমাদের রনক আর রনিতা আপনাদের ভালোবাসা দিচ্ছে। আপনারা সবাই ওদের ভালোবাসা নেবেন আর ওদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।